স্বরসন্ধির একটি ক্লাস আমরা করিয়েছিলাম। পেশা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমরা সেই ক্লাসটি আশা করি দেখে নিয়েছো। এখন আজকে স্বরসন্ধির দ্বিতীয় পর্ব, অর্থাৎ বাকি যে অংশটুকু রয়েছে স্বরসন্ধির ক্ষেত্রে। চাকরির পরীক্ষায় মূলত এই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে। প্রথম পর্বের ক্লাসটা স্বরসন্ধির প্রাথমিক যে জায়গাগুলো, যে সূত্রগুলো আমরা দেখেছিলাম, আজকে তার থেকে একটু অ্যাডভান্স কিছু শব্দ আছে, যে শব্দগুলো আন্দাজে সন্ধি বিচ্ছেদ করা সম্ভব হয় না। তাই প্রথম পর্বের পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি যে কিছু শব্দ আছে যেগুলো আপাত অর্থে আমরা সন্ধি বিচ্ছেদ করে দিতে পারি ঠিকই, কিন্তু একটি দুটি শব্দ যদি একটু কঠিন দিয়ে দেয় তখন আমরা সেগুলোকে করে উঠতে পারবো না। এখন কথা হলো, দেবর্ষি শব্দটির সন্ধি বিচ্ছেদ সোজা করতে পারা যায়, কিন্তু উত্তমর্ণ শব্দটি যদি দেয়, এখানে করে দেওয়া আছে ঠিকই, কিন্তু আমরা কি করতে পারবো? পারতাম না। আচ্ছা, প্রথমত উত্তমর্ণ জিনিসটা কি? এই শব্দটিকে কালচার করব কেন? এই শব্দটিকে কালচার করতে আমাদের ইচ্ছা করবে কেন? শব্দটি যদি অর্থটুকুই না জানবো তাহলে শব্দটিকে কালচার করতে ইচ্ছা করবে না। অর্থ হচ্ছে প্রথমত, যে ঋণ দেয়, যে ঋণ দেয় সে হচ্ছে উত্তমর্ণ। উত্তম কথাটার মানে কি? উত্তম কথাটার মানে হচ্ছে, আমরা বলি না উত্তম মানে সাধু, মানে ভালো। উত্তম মানে ভালো। তাহলে যে ঋণ দেয় সে অত্যন্ত রিচ, তাই সে ঋণ দিতে পারে। কিন্তু শব্দটি দেবর্ষি বা সপ্তর্ষি এদের পরিবারের শব্দ, এদের ফ্যামিলির শব্দ, কিন্তু শব্দটি আন্দাজে করাটা বেশ কঠিন। যে ঋণ দেয় সে যেরকম উত্তমর্ণ হলো, যে ঋণ নেয় সে ব্যক্তি অত্যন্ত অধম, কারণ সে অত্যন্ত দরিদ্র, হতভাগা, তাই সে ঋণ নেয়। কাজেই সে হচ্ছে অধমর্ণ, অধমযুক্ত ঋণ। এখান থেকে যা শিখলাম, উত্তমর্ণ শব্দটি যদি কখনো এক কথায় প্রকাশ দেয়, যে ঋণ দেয় তাকে আমরা করব উত্তমর্ণ, যে ঋণ নেয় তাকে আমরা করব অধমর্ণ। উত্তমর্ণ শব্দের বিপরীত শব্দ হবে অধমর্ণ, বিপ্রসি, এটা হবে এর সন্ধিবদ্ধ শব্দ। আচ্ছা, এই শব্দগুলোর উচ্চারণে অর অর উচ্চারণকে দেখতে পেয়েছি। অ, র, অর। এই অ এবং র, এই দুটো বর্ণের মধ্যে রটা রেফ আকারে বসেছে। এই যে দেবর্ষি, অরের মধ্যে রটি রেফ আকারে পরবর্ণের মাথায় বসেছে, আর অটি পূর্ব বর্ণের সঙ্গেই রয়েছে, অর্থাৎ বয়ের সঙ্গেই রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে তাই হয়েছে। ম মূর্ধন্যয় রেফ উত্তমর্ণ, এই অটি ময়ের সঙ্গে আছে, আর রটা রেফ আকারে মূর্ধন্যের সঙ্গে আছে। রি অর্থাৎ র, তাহলে অ রি মানে অ র। মজার ব্যাপার, এখানে দেখা যাচ্ছে আ রি, তাও কিন্তু সেই অর, মানে মহা ঋষি, মহার্ষি বলি না আমরা, আমরা কিন্তু মহার্ষি বলছি না, আমরা বলছি মহর্ষি। আ আর র মিলেও কিন্তু অর হয়। এইখানটা একটু হয়তো আমাদের মনে হতে পারে, তাই কি? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের শব্দগুলো তাই দেখাচ্ছে। রাজা, ঋষি, রাজর্ষি, অর হয়েছে। আসলে আমরা এই দুটো তালিকা থেকে দেখতে পাচ্ছি যে অ রি সেটা যেমন অর হয়, আবার আ রি তা তো অরই হয়েছে। এই রিটা একটা ন্যাচারাল রি, নর্মাল রি। ঋষি, ঋণ, ঋষভ এই ধরনের শব্দের রি। কি বললাম? যে রিটি ঋষি অথবা ঋণ অথবা অথবা ঋষভ মানে হচ্ছে
ষাঁড়। ঋষি, ঋণ, ঋষভ এই ধরনের শব্দের যে ঋ গুলো তাদের সব সময়ের জন্য সন্ধিবদ্ধ শব্দে গিয়ে উচ্চারণে দেখতে পাচ্ছি অর। দেবর, উত্তমর্ণ, সপ্তর্ষি, অধমর্ণ, বিপ্রর্ষি, আবার মহর্ষি, আবার রাজর্ষি, সব অর হয়েছে। নেক্সট আমরা দেখতে পাবো যে দেবর্ষি, তাই না? এবারে আমরা নেক্সট দেখতে পাবো অযুক্ত রি মানেও কিন্তু আবার পাল্টে গিয়ে আর হতে পারে। দেখো, দুঃখার্ত কিছু শব্দের ক্ষেত্রে আর হয়েছে। দুঃখ আর ঋত, এখানে কিন্তু কন্টেন্ট কি, এই দুঃখ শব্দের সঙ্গে কিন্তু শেষাংশে অ রয়েছে। তাহলে অযুক্ত রি মানে সাধারণত অর হওয়া উচিত, কিন্তু হয়নি। এই শব্দগুলো সবই আর। দুঃখার্ত, ভয়ার্ত, শীতার্ত। কিন্তু খুব টেকনিক্যালি দেখলে বোঝা যাচ্ছে যে ভয়যুক্ত রি, তো এটা তো অ, এটা তো রি, তাহলে তো অর হতে পারে না, হয়নি। তাহলে আবার এখানে কিন্তু পিপাসা, আ এবং রি, আ এবং রি মানে এখানে আর হয়েছে, রিটা হয়ে গেছে এখানে র। তাহলে গোলমাল লেগে যাচ্ছে, কখন অর আর কখন আর। রিটা যদি ঋষি, ঋণ, ঋষভ এই ধরনের শব্দের সঙ্গে যুক্ত থাকে তাহলে সব সময়ের জন্য সেটা অর হয়েছে। আর এই রিটি যদি কোনো ব্যথা, বেদনা, যন্ত্রণা, পীড়ন বোঝায়, কি বললাম, এই রি কার্ডটি যদি যোগচিহ্নের ডান দিকের রি কার্ডটি যদি ব্যথা, বেদনা, যন্ত্রণা, পীড়ন বুঝিয়ে থাকে, তখনই কিন্তু উচ্চারণের শব্দগুলোতে সবগুলোতেই আর, সব উচ্চারণগুলোতেই আর হয়ে রয়েছে। কেননা দুঃখার্ত মানে দুঃখে কষ্ট পাচ্ছে এমন, ভয়ার্ত মানে ভয়ে কষ্ট পাচ্ছে এমন, শীতার্ত শীতে কষ্ট পাচ্ছে এমন। তাহলে ব্যথা, বেদনা, যন্ত্রণা, পীড়ন হলে শব্দগুলিতে আর লক্ষ্য করা যাচ্ছে উচ্চারণে। ভয়ার্ত, ভ অন্তস্থয়ে আকার তয়েরেপ, শীতার্ত তালবশয়ে দীর্ঘয় তয়ে আকার তয়েরেপ, পিপাসার্ত, ক্ষুধার্ত কয়ে মধ্যনস্বয়ে হস্র ধয়ে আকার তয়েরেপ, বন্যার্ত, ব দন্তন্বয় জয় আকার তয়েরেপ। তাহলে আর উচ্চারণের জন্য রিকারান্ত যে শব্দগুলো, রিকার দিয়ে যে শব্দগুলো, সেই শব্দগুলো অবশ্যই ব্যথা, বেদনা, যন্ত্রণা, পীড়ন সেই রকম শব্দ গঠন করেছে, যার উচ্চারণের শব্দগুলোতে আর রয়েছে। আর যে শব্দগুলো সাধারণ রি, ঋষি, ঋণ, ঋষভ এই ধরনের শব্দ রয়েছে, সেখানে অর রয়েছে সন্ধিবদ্ধ শব্দের উচ্চারণে। এখান থেকে শব্দ পরীক্ষায় আসবে। নেক্সট হচ্ছে র ফলা। র ফলা স্বরসন্ধিতে আসার কথা নয়, কারণ র একটা ব্যঞ্জন, কিন্তু র একটা অর্ধ ব্যঞ্জন। দন্তন্য ম র ল এটা হচ্ছে একটা অর্ধ ব্যঞ্জন এরা। তো র কিন্তু স্বরসন্ধিতে এসেছে। কিভাবে আসতে পারে র? বলা হচ্ছে রি এর পর রি ছাড়া অন্য কোনো স্বর থাকলে র ফলা হয়। তোমাদের যদি এর থেকেও বেশি ডিটেলস বা বিস্তৃত কোনো নোট, আলোচনা, ক্লাস নোটের প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাও। সেটার জন্য আবার ক্লাসরুম রয়েছে, সেই ক্লাসরুমেতে আসতে হবে। আমরা এই যে বিষয়গুলো বলছি সেখানে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। অ্যাডভান্স লেভেলের জন্য তোমরা পেশা প্রস্তুতির যে ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা দেখছো সেখানে কমেন্ট সেকশানে জানাবে, এবং সেখান থেকে তোমাদের অনলাইন বা অফলাইন যে কোনো ক্লাসের জন্য অতিরিক্ত পরিমাণে উপযুক্তভাবে তৈরি করার জন্য তারও সুব্যবস্থা রয়েছে। তো রি এর পর যদি রি ছাড়া অন্য কোনো স্বর থাকে তাহলে র ফলা হয়। পিতৃ শব্দের শেষাংশে কি রয়েছে? পিতৃ শব্দের শেষাংশে অর্থাৎ যোগচিহ্নের বাম দিকে রি রয়েছে, যোগচিহ্নের ডান দিকে কি বলেছি, রি ছাড়া অন্য কোনো স্বর কি রয়েছে, এখানে আ রয়েছে। তাহলে কি হয়ে যাবে, র ফলা হয়ে যাবে। সেই র ফলাটা কোথায় যুক্ত হবে, পূর্ব বর্ণে যুক্ত হবে। পূর্ব বর্ণ মানে যোগচিহ্নের বাম দিকের বর্ণ অর্থাৎ ত।
তাহলে শব্দটি তৈরি হবে কি? পয়ে হস্যই তয়ে র ফলা। পরবর্তী যে স্বরবর্ণটি আছে অর্থাৎ আ, এই স্বরবর্ণটি কোথায় যুক্ত হবে? এই স্বরবর্ণটিও কিন্তু তয়রা ফলার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে পিত্রালয়। কিন্তু যদি এরকম থাকে যে পিতৃযুক্ত অনুমতি, যদি এরকম থাকে পিতৃ যোগ অনুমতি, তাহলে কি হবে? রি এর পরে রি ছাড়া অন্য কোনো স্বর আছে মানে র ফলা হবে, কিন্তু পরবর্তী শর্ত অ, সেই জন্য এখানে আর আ বসবে না। তখন শব্দটি হবে পিত্রনুমতি। তখন শব্দটি হবে পিত্রনুমতি। কাজেই পরবর্তী স্বরটার দিকে নজর দিতে হবে সন্ধিবদ্ধ শব্দটি গঠন করার সময়। আকার আছে বলে আ রয়েছে, মানে আ রয়েছে বলে আকার হয়েছে, অ রয়েছে বলে অকার রয়েছে। ভ্রাতৃযুক্ত আদেশ তাহলে কি হবে? ভ্রাত্রাদেশ। ভ্রাত্রাদেশ। কিন্তু যদি শব্দটি এরকম থাকতো ভ্রাতৃযুক্ত অনুমতি বা ভ্রাতৃযুক্ত উপদেশ, ধরা যাক শব্দটি রয়েছে ভ্রাতৃযুক্ত উপদেশ, ধরা যাক শব্দটি রয়েছে ভ্রাতৃযুক্ত উপদেশ, ভৈরফলা আকার তৈরি ভ্রাতৃযুক্ত উপদেশ। তাহলে কি হয়েছে? রিকারের পর রি ছাড়া অন্য কোনো স্বর আছে, তাই রফলা হবে। রফলা পূর্ববর্ণে যুক্ত হয়ে গেল, মানে তয়ের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তয়রফলা হয়ে গেল। পরবর্তী স্বর কি? হস্য, তয়রফলা হস্য, ভ্রাতৃপদেশ। তাহলে রফলা স্বরসন্ধিতে কিভাবে হয় সেটা নিশ্চয়ই বোঝা গেছে। তারপরে চলে আসবে বফলা। বফলা, ডাব্লু, ওয়া, অন্তস্থ ব, এগুলো সবগুলোই সন্ধির ফলে যে বফলা আমরা পাই সেগুলো হচ্ছে অন্তস্থ ব। এটা হচ্ছে বফলা। সন্ধির ফলে যে ব আমরা পাই সেটা অন্তস্থ ব। কাজেই সুযুক্ত অল্প স্বল্প, হস্য এর পর যদি হস্যও ছাড়া অন্য কোনো স্বর থাকে তাহলে কি হবে? বফলা হবে। বফলা কোথায় যুক্ত হবে? পূর্ববর্ণে। পূর্ববর্ণ মানে যোগ চিহ্নের বাঁ দিকের বর্ণ, মানে দন্তস্বয়ের সঙ্গে। পরবর্তী স্বর কি আছে? অ আছে, তাই এখানে অ এসে পেস্ট হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাবো না কারণ অ এর কোনো কার নেই, স্বল্প। কিন্তু যখন এটা স্বাগত, মানে এখানে আ আছে, তখন কিন্তু দন্তস্বয়ে বয় আকার গ ত স্বাগত, কেননা পরবর্তী স্বর আ, তাই বফলার সঙ্গে আ যুক্ত হয়েছে। অন্বিততে পরবর্তী স্বর হস্যই, তাই দন্তন্বয়ে বয়ে হস্যই। মন্বন্তর, এই যে মন্বন্তর, মন্বন্তর শব্দের মধ্যে দন্তন্বয়ে বয়ে অকারই থেকে যাবে। ম দন্তন্বয়ে বয়ে, দন্তন্বয়ে তয়ে র। মন্বন্তর মানে যেহেতু ডান দিকে অ রয়েছে তাই দন্তন্বয়ে বয়ে মানে এর সঙ্গে অকারান্ত হয়ে গেল। স্বচ্ছ, ডান দিকে অ রয়েছে, অতএব দন্তস্বয়ে বয়ে চয়ে ছয়ে। তাহলে হস্য এর পরে যদি হস্যও ছাড়া অন্য কোনো স্বর থাকে বফলা হবে। বফলা পূর্ববর্ণে যুক্ত হবে। পূর্ববর্ণ মিন্স যোগ চিহ্নের বাঁ দিকের বর্ণ। পরবর্তী স্বর যেটি আছে সেটিও বফলার সঙ্গে যুক্ত হবে, তাই পরবর্তী স্বরটার দিকে নজর দেওয়াটা জরুরি, আগেরটির মতোই। জফলা, এটাও কিন্তু স্বরসন্ধিতে হয়। এটা হচ্ছে ইয় অন্তস্থ জ, অর্থাৎ হস্য এর পর যদি হস্যই ব্যতীত অন্য কোনো স্বর থাকে। অনুমতি শব্দের শেষাংশে হস্যই রয়েছে, দেখতেই পাচ্ছি, তার পরের অংশে অ রয়েছে। পিএসসির কাছে এই শব্দটি খুব পছন্দের। অনুমত্ত অনুসারে বিভিন্ন পরীক্ষায় অশুদ্ধি সংশোধন করতে দেয়, এই শব্দটি দিয়ে দিয়ে অনুমত্তানুসারে এটি দিয়ে দেয়। শুধুমাত্র চেঞ্জ হবে এখানে, আকারটি হবে না, এবং তার ফলে আমরা একটা 2 নম্বরের প্রশ্নের উত্তর সলভ করতে পারবো। কেন আকারটি হবে না? অনুমতি যুক্ত অনুসারে অকার আছে, তাই জ ফলাটি হচ্ছে সন্ধির ফলে প্রাপ্ত। এই জ ফলাটি হচ্ছে সন্ধির ফলে প্রাপ্ত। জ ফলার পরের অংশটিতে অকারই বসে থাকবে, কেননা ডান দিকে অ আছে। ইত্যাদি শব্দের মধ্যে পূর্ব বর্ণে জ ফলা হবে, মানে তয়ে জ ফলা হবে। ডান দিকের আ বর্ণটি আকার রূপে জ ফলার সঙ্গে যুক্ত হবে, ইত্যাদি।
প্রত্যুত্তরের শেষের শব্দটির শুরুটা হচ্ছে হস্যৌকার, তাহলে তয়জ ফলা হস্য। পরিযুক্ত অবসান পর্যবসান, এক্ষেত্রে অন্তস্থ জ ডিরেক্ট বসবে। অন্তস্থ জ ডিরেক্ট বসার একটা রুলস হচ্ছে, যেহেতু এই হস্যইটির কোম্পানি বা সঙ্গী হচ্ছে র, তাই অন্তস্থ জ ডিরেক্ট বসেছে। তাহলে পর্যবসান, কিন্তু উপরিযুক্ত, উপরি খুব ভালো শব্দ, উপর্যুপরি, হস্য প অন্তস্থয় জয় রয়ে ফস্যৌ প রয়ে হস্যই, উপর্যুপরি। প্রতিযুক্ত আশা প্রত্যাশা, এই শব্দগুলো এভাবে তৈরি হবে। তাহলে প্রত্যেকটি জায়গা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন মিসলেনিয়াস, টেট, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, এক্সাইজ, বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। নেক্সট হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা তালিকা রয়েছে, সেই তালিকাটি উচ্চারণ মানে সঠিকভাবে নির্ণয় করার জন্য আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে এটাকে করতে পারি। দেখো, আমরা এটাকে করতে পারবো কি, শয়ন, সে যুক্ত অন, এটা যে সে হবে বুঝবো কি করে, চারটে বর্ণ আমরা এখানে নিয়ে নিই, এ, ওই, ও এবং ও। এই সব বর্ণগুলোকে ইউজ করব যথাক্রমে, যদি অয় থাকে অয়, অথবা আই, অথবা অব, অথবা আব। শয়ন, শয়ন উচ্চারণের অয় উচ্চারিত হচ্ছে শয়, তার মানে একারকে ব্যবহার করব, তাই সে। গায়ক উচ্চারণে আয় উচ্চারিত হচ্ছে গায়, আয় উচ্চারিত হচ্ছে, তার জন্য ওইকে ব্যবহার করব গই। নায়িকা, নায়িকা শব্দের উচ্চারণে আয় উচ্চারিত হচ্ছে নাই, অতএব নইকে ইউজ করব, নই যুক্ত ইকা। খুব গুরুত্বপূর্ণ এই তালিকাটি। ভবন শব্দটি পরীক্ষায় বহুবার দেয়, গবেষণা দেয়, নাবিক দেয়, পাবক দেয়, আন্দাজে করলে ভুল হয়। ভবন, ভব উচ্চারণে হচ্ছে অব আছে, তার মানে ও কে ব্যবহার করতে হবে ভো। গবেষণা, অব আছে, ও কে ব্যবহার করতে হবে গো। গবাদি উচ্চারণে অব আছে, তাই গো কে ব্যবহার করতে হবে, অতএব গো যুক্ত আদি। নাবিক, আব আছে উচ্চারণে, নাভ আজি ও কে ব্যবহার করতে হবে, সেই জন্য আমরা করব কি, নৌ যুক্ত ইক। পাবক, পাবক উচ্চারণে কি হবে, আব, আব আছে, তাই আমরা উচ্চারণে ব্যবহার করব পৌ, তাহলে পৌ যুক্ত অক হচ্ছে পাবক। এই শব্দগুলোকে সলভ করার জন্য একটাই ফর্মুলা, একটাই ট্রিক। কি ট্রিক, এ ওই ও ঔ, এই বর্ণগুলি ব্যবহৃত হবে যথাক্রমে অয়, আই, অব, আব, এই ধরনের উচ্চারণ থাকলে। মিলিয়ে নাও এবং দেখবে প্রত্যেকটি শব্দকে এই ছাঁচে ফেললেই আনসার করা যাবে এবং সেটা সঠিক হবে। স্বরসন্ধির বেসিক নিয়মগুলো, সাধারণ নিয়মগুলো শেষ হয়েছে, এবার চলে আসবো নিপাতন সিদ্ধ স্বরসন্ধি। নিপাতন কি, নিপাতন মানে হচ্ছে যা নিয়মের বাইরে। আচ্ছা, প্রযুক্ত ঊঢ়, এটা হবে প্রৌঢ়, এটা একটা নিপাতন। কেন এটি নিপাতন? আচ্ছা, প্র শব্দের মধ্যে কি কি ছাঁচ রয়েছে, প্র, অ আর হচ্ছে দীর্ঘ। আচ্ছা, অ আর দীর্ঘ মিললে কি হয়, ও হয়, ও, ও হয়। কেননা আমরা হয়তো দেখে এসেছি যে চল যুক্ত উর্মি চলর্মি ও হয়। আচ্ছা, প্রৌঢ় শব্দের মধ্যে ও তো হলো না, ও হলো। তাহলে তুমি প্রৌঢ় এমন একটা শব্দ যে অযুক্ত দীর্ঘ এই কন্টেন্টকে ইউজ করলো, এই কন্টেন্টকে ইউজ করার ফলে যে রেজাল্ট আসা উচিত সেই রেজাল্টটা নিল না, মানে যে রেজাল্টটা সকলেই নেয় সেটা নিল না প্রৌঢ়। সকলেই নেয়, সকলেই ও দেয়, ও আবার ও দিয়েছে, বাংলা ব্যাকরণ বললো ওকে আলাদা করে দাও, ওকে এক ঘরে করে দেওয়া হলো, সেই জন্য নিপাতন। আচ্ছা, গোযুক্ত অক্ষ গবাক্ষ, তাই না, গোযুক্ত অক্ষ গবাক্ষ। তো আমরা দেখতে পাচ্ছি যে গোযুক্ত অক্ষ গবাক্ষ। আচ্ছা, এই যে গবাক্ষ, অব থাকলে কি করতে হয়, অব থাকলে আমরা দেখেছি যে অব থাকলে আমরা ও ব্যবহার করি, তাহলে গবাক্ষ মানে অব হতে হতো উচ্চারণটিতে, অব, কিন্তু এটা হচ্ছে গবা। গোযুক্ত অক্ষ গবক্ষ হতে পারতো, তাহলে কিন্তু এটা সাধারণ সন্ধি হতো, এটা হচ্ছে গবা। তো গবা নয়, অব হলে ও ব্যবহার করতাম, নিয়মকে ভাঙলো, এই নিয়মকে ভাঙলো। স্বৈর, অযুক্ত দীর্ঘই,
আচ্ছা, অযুক্ত দীর্ঘই হলে কি হয়? একার হয়ে যায়। অযুক্ত দীর্ঘই হলে একার হয়ে যায়। কোন উদাহরণে চলে যাই? ধর আমরা চলে গেলাম যে অযুক্ত দীর্ঘই মানে একার। অ হস্যই অ দীর্ঘই, আ হস্যই আ দীর্ঘই, প্রত্যেকটি একার হবে। হ্যাঁ, তা অযুক্ত দীর্ঘই মানে এ হয়, কিন্তু এখানে কি হয়েছে? সৈর, দন্তস্বয়ে বয়ে ওই র, তাহলে ওই করেছে, তাহলে নিয়মকে মানেনি। অযুক্ত দীর্ঘই মানে যে এ হয়, তার উদাহরণ আমরা আগে করেছি দেখবে। ধর আমি বলতে পারি যে অযুক্ত দীর্ঘই মানে তো এ। হুম ধরো বলছি যে গণযুক্ত, গণযুক্ত ইস, তাহলে কি হয়েছে? গণেশ, তাহলে এ হয়। অযুক্ত দীর্ঘই মানে এ হয়, কিন্তু শৈরতে অযুক্ত দীর্ঘই হয়েছে কিন্তু ওই হয়েছে। আর কুলটা, কুলটা শব্দের মধ্যে অ আছে এবং অ আছে। সবাই জানি আমরা অযুক্ত অ মানে আ হয়, কিন্তু এখানে কুলটা শব্দের বানানটি হচ্ছে কয়ে হস্য ল টয়াকার, অকারই রয়ে গেছে। তাহলে পৃথিবীতে সবাই অযুক্ত অ মানে আ দেয়, আর কুলটা এমন একটা শব্দ যে অযুক্ত অকে নিয়েও আ দেয়নি। তাই আমরা একে বললাম তুমি তো নিয়ম মানলে না, তাই তুমি এক ঘরে হয়ে যাও। তা নিপাতন সিদ্ধ স্বরসন্ধি পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, করতে হবে। এবং এখানে কতকগুলো শব্দকে সন্ধি বিচ্ছেদ করার জন্য আমি তালিকা দিয়ে দিলাম, এগুলো করবে এবং আনসার করবে নিজেরা, এবং আনসার করে জেনে নেবে যে ঠিক হলো কি না। নিজেদের খাতা বা আনসারগুলোকে কমেন্ট সেকশানে জানাও। এগুলোকে সন্ধি বিচ্ছেদ করবে এবং এগুলোকে সন্ধি বদ্ধ করবে। বিচ্ছেদ করে দেওয়া আছে, বদ্ধ করবে। যেমন ধরো গো যুক্ত আদি, তাহলে কি হবে? গবাদি। এখানে শব্দটি গঠন করো, আর এখানে শব্দটি গঠন করে দেওয়া আছে, বিচ্ছেদ করো। এইভাবে প্র্যাকটিস করতে থাকলে কিন্তু ধীরে 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 সন্ধির ব্যাপারটি হস্তগত হবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো ক্লাস নিয়ে আমি হাজির হচ্ছি। থ্যাংক ইউ।